এই আধুনিক যুগেও সমাজে এমন কিছু পরিবার আছে যারা ছেলে সন্তানের জন্ম হলেই ভেবে নেয় ছেলে বড় হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, পরিবারের অভাব দূর করবে। ছেলেকে মানুষের মতো মানুষ বানানোর থেকে তাদের কাছে ইম্পর্ট্যান্ট ছেলে কত টাকা ইনকাম করবে। এরপর সেই ছেলের বিয়ের সময় হলে একটা মোটা অঙ্কের যৌতুক আদায় করে নেয় মেয়ের পরিবারের কাছ থেকে। বেশিরভাগ সময় সেটা হয় জোরপূর্বক। এ যেন সমাজের অঘোষিত এক নিয়ম হয়ে উঠেছে। কিন্তু এই অনিয়মের যুগেও কিছু মানুষ আছে যারা সমাজের অপসংস্কৃতিগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে ভেঙে দিতে চায় অদৃশ্য এই বেড়াজাল। আজকের ভিডিওতে এমনই দুজন মানুষের কথা জানব। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি রিসেন্টলি রিলিজ হওয়া তেলুগু মুভি মার্কেট মহালক্ষ্মী। মুভিটির IMDb রেটিং 8.1 আউট অফ 10। সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত আছি আপনাদের সাথে। তাহলে আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির স্টার্টিংয়ে আমরা রোহিত নামের একটা ছেলেকে দেখতে পাই। রোহিত একটা নার্সারির পাশে দাঁড়িয়ে ফোনে কারো সাথে চিৎকার চেঁচামেচি করছিল। তখন নার্সারির ভেতর থেকে একটা লোক রোহিতকে ধীরে কথা বলার জন্য বলে। রোহিত খেয়াল করে ওই লোকটা আসলে তার পছন্দের একজন রাইটার। তার লেখা অসংখ্য বিখ্যাত নোবেল আছে। এত ফেমাস একজন মানুষ নার্সারির ভেতরে গাছের পরিচর্যা করছে দেখে রোহিত কিছুটা অবাক হয়ে যায়। রোহিত রাইটারের কাছে গিয়ে জানতে চায় এত বিখ্যাত একজন মানুষ হওয়ার পরেও কেন এসব করছেন। রাইটার বলে, আমি বাইরের জগতে বিখ্যাত হতে পারি, কিন্তু আমার নার্সারিতে আমি খুব সাধারণ একজন মানুষ। রোহিত রাইটারকে জানায় সে রাইটারের একজন বড় ফ্যানের প্রতি আন্তরিক হয়ে রাইটার রোহিতের কাছে জানতে চায় কেন সে ফোনে চিৎকার চেঁচামেচি করছিল। রোহিত বলে, আমি অনেক বড় একটা প্রবলেমে পড়েছি। যখন থেকে আমি এই প্রবলেমে পড়েছি তখন থেকেই আমি ইনসিকিউর ফিল করছি। আমি কোনো একটা সিদ্ধান্তে ভয় পাচ্ছি। আমি এটাও বুঝতে পারছি না আমি যা ভাবছি তা কি করা ঠিক হবে কিনা। রাইটার জানতে চায় প্রবলেমটা কোনো মেয়ে সংক্রান্ত কিনা। রোহিত অবাক হয়ে বলে, আপনি আসলে একজন জিনিয়াস। পুরো কথা না শুনেই আমার প্রবলেম বুঝে গেছেন। রাইটার জানতে চায় প্রবলেমটা আসলে কার দিক থেকে, মেয়ের পরিবার থেকে নাকি রোহিতের পরিবারের দিক থেকে। রাইটার রোহিতকে একদম শুরু থেকে সব ঘটনা খুলে বলতে বলে। রোহিত একদম শুরু থেকে সব কিছু বলতে শুরু করে। এখানে ফ্ল্যাশব্যাকে 2010 সালের ঘটনা দেখানো হয়। এখানে আমরা রোহিতের বাবা মহেশকে দেখতে পাই। মহেশ মার্কেটে বসে তার পরিচিত দুজন ব্যক্তি বাবু এবং রেড্ডির সাথে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে রেড্ডি জানায় তাদের পরিচিত অন্য এক ব্যক্তির ছেলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ক্যালিফোর্নিয়ায় সেটেল হয়েছে। ক্যালিফোর্নিয়ায় সে 2 লাখ টাকা বেতনের জব করে। সেখানে তার লাইফস্টাইল পুরোপুরি ভিন্ন। আগামী সপ্তাহে সেই ছেলের বিয়ে হতে যাচ্ছে। বিয়েতে মেয়ের পক্ষ ছেলেকে 1 কোটি টাকার যৌতুক দিচ্ছে। এসব শুনে মহেশ হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে মানুষ কতটা সৌভাগ্যবান হলে যৌতুক হিসেবে এত টাকা পায়। রেড্ডি মহেশকে বলে, তোমার ছেলেও তো এবার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, তুমিও তোমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং করাও, তাহলে সেও 2 লাখ টাকা স্যালারির জব করতে পারবে। হয়তো সেও কোনো একদিন আমেরিকায় গিয়ে সেটেল হবে। মহেশ জানতে চায় ইঞ্জিনিয়ারিং পড়াতে হলে কত টাকা খরচ হবে। বাবু জানায় 4 থেকে 5 লাখ টাকা তো অবশ্যই লাগবে। মহেশ বলে, আমি একজন সামান্য অ্যাকাউন্টেন্ট, এত টাকা আমি কোথায় পাবো। তখন রেড্ডি বলে, তুমি সরকারি অফিসে জব করো, ইচ্ছা করলেই লোন নিতে পারবে। এখন যদি তুমি তোমার ছেলের পেছনে 4-5 লাখ টাকা ইনভেস্ট করো, ভবিষ্যতে এর থেকে কয়েক গুণ বেশি টাকা ফেরত পাবে। রেড্ডির কথা শুনে মহেশের চোখ লোভে চকচক করে ওঠে। ছেলেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাবে। বাড়িতে ফিরে মহেশ তার স্ত্রীকে নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানায়। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে 4-5 লাখ টাকা লাগবে শুনে মহেশের স্ত্রী কিছুটা ঘাবড়ে যায়। মহেশ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি কোনো না কোনোভাবেই টাকা ম্যানেজ করে ফেলবো। আর তাছাড়া তোমার জুয়েলারি তো আছেই, প্রয়োজনে আমরা সেগুলো বিক্রি করে দেব। যেভাবেই হোক আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবই। এরপর ছেলের মাধ্যমে আমরা কোটিপতি হয়ে যাব। এরপর মহেশ রোহিতকেও তার সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেয়। রোহিতও বাবার সিদ্ধান্ত চুপচাপ মেনে নেয়। নির্দিষ্ট সময়ে রোহিত ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। এখন সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাবার প্রত্যাশা অনুযায়ী বেশ মোটা অঙ্কের মান্থলি ইনকাম তার। দামি প্রাইভেট কারেও চলাফেরা করে রোহিত। বিয়ের মার্কেটেও বেশ ডিমান্ড রোহিতের, অর্থাৎ মহেশের ইনভেস্টমেন্ট সফল হয়েছে। এখন তার প্রফিট ভোগ করার সময়। মহেশ এখন রোহিতের বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করেছে। সে একটা মেয়ে সিলেক্ট করে রোহিতকে তার সাথে দেখা করার জন্য যেতে বলে। রোহিত যখন মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় একটা মেয়ে রোহিতের কাছে লিফট চায়। মেয়েটা রোহিতের কাছে রিকোয়েস্ট করে তাকে একটা কফি শপে নামিয়ে দেওয়ার জন্য। রোহিত রাজিও হয়ে যায়। গাড়িতে উঠে মেয়েটা রোহিতের দামি ফোন, ব্র্যান্ডের ঘড়ি দেখে রোহিতের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে। মেয়েটা রোহিতের সাথে ফ্লার্ট করতে শুরু করে। এক পর্যায়ে সে রোহিতকে ডেটের জন্য অফার দিয়ে দেয়। এর মাঝেই ওরা কফি শপের সামনে পৌঁছে যায়। রোহিত মেয়েটার কথার কোনো জবাব না দিয়ে গাড়ি থামিয়ে মেয়েটাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। মেয়েটা রোহিতকে বলে, কফি শপে আমার একটা মিটিং আছে, 5 মিনিটের মধ্যেই সেটা শেষ করে আমি তোমার সাথে ডেটে যেতে চাই। রোহিত মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলে, তুমি যার সাথে দেখা করার জন্য কফি শপে এসেছো
সেই ছেলেটা আমি। কথাটা বলেই রোহিত দ্রুত গাড়ি স্টার্ট করে চলে যায়। অর্থাৎ রোহিতের পরিবার যার সাথে দেখা করার জন্য রোহিতকে পাঠিয়েছিল, সেই মেয়েটাই রোহিতের গাড়িতে লিফট নিয়েছে। আর মেয়েটা অর্থলোভী হওয়ায় কোনো চিন্তাভাবনা না করেই প্রথম দেখাতেই অপরিচিত একটা ছেলেকে ডেটের অফার করে বসেছে। আর স্বাভাবিকভাবেই কোনো ছেলে এমন মেয়েকে বিয়ে করতে রাজি হবে না, তাই রোহিতও তাকে রিজেক্ট করে দেয়। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, পরের দিন রোহিত তার বাবার পছন্দ করা দ্বিতীয় মেয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু এই মেয়ে একটু বেশি খোলামেলা স্বভাবের, যার কারণে রোহিত তাকেও রিজেক্ট করে দেয়। এভাবে রোহিত একের পর এক তার বাবার পছন্দের মেয়েদের সাথে দেখা করতেই থাকে, কিন্তু কাউকেই রোহিতের পছন্দ হয় না। রোহিত মনে মনে স্ত্রী হিসেবে যেমন মেয়ে চায়, ওই মেয়েদের মধ্যে কেউই তেমন স্বভাবের নয়। কিন্তু এতগুলো মেয়েকে রিজেক্ট করায় মহেশ রোহিতের উপর অনেক বিরক্ত হয়। মহেশ বলে, আমি যাদেরকে তোমার জন্য পছন্দ করেছি তাদের মধ্যে এমন কিছু মেয়ে আছে যাদের পরিবার যৌতুক হিসেবে 1 কোটি টাকা পর্যন্ত দিতে রাজি আছে। তবুও কেন কোনো মেয়েকে তোমার পছন্দ হয় না আমি বুঝতে পারছি না। যে প্রফিটের স্বপ্ন দেখে মহেশ ছেলের পিছনে ইনভেস্ট করেছিল, ছেলে সেই স্বপ্ন পূরণ করতে দেরি করায় মহেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে বাসায় সবজি শেষ হয়ে যাওয়ায় রোহিতের মা রোহিতকে সাথে নিয়ে সবজি মার্কেটে যেতে চায়। বাবার হতাশার বাণী শোনা থেকে বাঁচার জন্য রোহিত তার মায়ের সাথে মার্কেটে যায়। মার্কেটে যাওয়ার সময় রোহিতের মা রোহিতের কাছে জানতে চায় সে ইচ্ছা করে মেয়েদেরকে রিজেক্ট করছে কিনা। রোহিত বলে, আমি ইচ্ছা করে এমনটা করছি না। ওই মেয়েদের সাথে কথা বলার পর আমার মনে হয় আমি তাদের সাথে সারা জীবন কাটাতে পারবো না, তাই আমি তাদেরকে রিজেক্ট করে দেই। রোহিতের মা জানতে চায় রোহিত কাউকে ভালোবাসে কিনা। রোহিত স্পষ্ট জানিয়ে দেয় তার জীবনে এরকম কেউই নেই। যাই হোক, রোহিত এবং তার মা আলাদা আলাদা দোকানে গিয়ে কেনাকাটা করতে শুরু করে। মার্কেটের ভেতর রোহিত মহালক্ষ্মী নামের একটা মেয়েকে দেখতে পায়। রোহিত মহালক্ষ্মীর প্রেমে পড়ে যায়, তাই সে দূর থেকে লক্ষ্মীকে ফলো করতে শুরু করে। লক্ষ্মী মার্কেটের কিছু বিক্রেতার কাছ থেকে টাকা কালেক্ট করছিল। মূলত লক্ষ্মী এই বিক্রেতাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার হিসেবে দিয়েছিল, সেই টাকাগুলোই কিস্তিতে কালেকশন করছে সে। এই মার্কেট মূলত সবজির মার্কেট। এখানে সবজি বা ভেজিটেবলস ছাড়া আর কিছুই বিক্রি হয় না। এখানে লক্ষ্মীর নিজেরও একটা সবজির দোকান আছে। যদিও এটা সবজির মার্কেট, তবুও প্রথমবার লক্ষ্মীর পারমিশনে এক ব্যক্তি মার্কেটের ভেতর বসে মাছ বিক্রি করতে শুরু করে। এটা দেখে কিছু লোকাল গুন্ডা লোকটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন লক্ষ্মী এগিয়ে এসে গুন্ডাদের বলে, এটা তোমাদের বাবার জায়গা নয় যে তোমরা তাকে তাড়িয়ে দেবে, এটা আমার জায়গা, আমি তাকে এখানে মাছ বিক্রি করার পারমিশন দিয়েছি। গুন্ডারা বলে, এটা আমাদের বাবার জায়গা না হলেও আমাদের বড় ভাইয়ের জায়গা। তখন লক্ষ্মী রেগে গিয়ে বলে, তোদের বড় ভাই জোরপূর্বক আমার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এই জায়গা। কথায় কথায় গুন্ডাদের সাথে দ্বন্দ্ব শুরু হয় লক্ষ্মীর। এক পর্যায়ে লক্ষ্মী ওদের একজনের গালে থাপ্পড় মারে। পরিস্থিতি জটিল হয়ে গেলে মার্কেটের লোকজন লক্ষ্মী এবং গুন্ডাদের আলাদা করে পরিস্থিতি স্বাভাবিক করে। রোহিত দূর থেকে এসব দেখছিল। লক্ষ্মীর সাহস এবং স্বাধীন চেতার স্বভাব দেখে রোহিত লক্ষ্মীর প্রতি মুগ্ধ হয়ে যায়। এদিকে রোহিতের মা একজন টিপিক্যাল হাউসওয়াইফের মতো দেখে শুনে বেশ দামাদামি করে কেনাকাটা করছিল। কেনাকাটা করতে করতে সে লক্ষ্মীর দোকানে পৌঁছে যায়। লক্ষ্মীর দোকানে গিয়ে দামাদামি করতে শুরু করলে লক্ষ্মী অনেক বিরক্ত হয়। এটা দেখে রোহিতের মাও বিরক্ত হয়ে সবজি কেনার পর টাকা লক্ষ্মীর দিকে ছুড়ে দেয়। এতে লক্ষ্মী রেগে গিয়ে রোহিতের মায়ের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। প্রতি উত্তরে রোহিতের মাও রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তখনই রোহিত চলে আসে। রোহিত তার মাকে জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। রোহিতের মা সবজির ব্যাগটা লক্ষ্মীর দোকানে ছিঁড়ে যায়, তাই রোহিত সেই ব্যাগটা নেওয়ার জন্য আবারও লক্ষ্মীর দোকানে যায়। কিন্তু ব্যাগ নেওয়ার সময় রোহিত কোনো কিছু চিন্তা না করে হঠাৎ করেই লক্ষ্মীর হাত ধরে বলে, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আমি ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে লক্ষ্মী রোহিতের গালে সজোরে একটা থাপ্পড় মারে। রোহিতের মা দূর থেকে এসব দেখছিল। কিছুক্ষণ আগেই যে মেয়েটা তার সাথে ঝগড়া করেছে, রোহিত তার কাছে গিয়ে ভালোবাসার কথা বলাতে রোহিতের মাও রেগে গিয়ে রোহিতের অপর গালে থাপ্পড় বসিয়ে দেয়। রোহিত কোনো কথা না বলে চুপচাপ বাড়ি ফিরে যায়। ওই দিনের পর থেকে রোহিত দিনরাত লক্ষ্মীর কথা ভাবতেই থাকে। লক্ষ্মীর অ্যাটিটিউড, কথা বলার ধরন, সাহসিকতা, কোনো কিছুই ভুলতে পারছিল না রোহিত। রোহিত একজন সবজিওয়ালিকে ভালোবেসে ফেলেছে জানতে পেরে রোহিতের কলিগরা ঠাট্টা তামাশা করতে শুরু করে। ওরা লক্ষ্মীকে সামনাসামনি দেখতে চায়, তাই রোহিত ওদেরকে মার্কেটে নিয়ে যায়। রোহিতের কলিগরা সামনে থেকে লক্ষ্মীর অ্যাটিটিউড দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ওরা রোহিতের কাছে জানতে চায় এত মেয়ে থাকতে কেন একজন সবজিওয়ালিকেই পছন্দ হলো তার। রোহিত বলে, আমি এতদিন ধরে যেমন মেয়ে খুঁজছিলাম লক্ষ্মী ঠিক তেমনই। লক্ষ্মী একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। মাত্র 16 বছর বয়স থেকেই সে পরিবারের হাল ধরেছে। সবজির দোকান চালিয়ে পরিবারের সবার দায়িত্ব পালন করছে। আর শুধু তাই নয়, সে মানসিকভাবে অনেক স্ট্রং একটা মেয়ে। যে কোনো পরিস্থিতি খুব সহজে সামলে নিতে পারে সে।
লক্ষ্মীর সাথে যদি আমার বিয়ে হয়, ভবিষ্যতে আমার কিছু হয়ে গেলে লক্ষ্মী খুব সহজেই আমার সন্তানদের দায়িত্ব পালন করতে পারবে। সব দিক বিবেচনা করেই মেয়েটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমি। সব শুনে রোহিতের কলিগরা রোহিতকে লক্ষ্মীর সাথে ভালোভাবে কথা বলার পরামর্শ দেয়। এরপর রোহিত লক্ষ্মীর কাছে গিয়ে বলে, দয়া করে থাপ্পড় না মেরে একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি রাজি হলে আমি তোমাকে বিয়ে করতে চাই। লক্ষ্মী এবার রোহিতকে থাপ্পড় মারে না, তবে রোহিতের উপর রাগারাগি করে বলে, আজকের পর থেকে যদি তোমাকে আর কখনো এই মার্কেটে দেখি, একেবারে প্রাণে মেরে ফেলবো। কিন্তু রোহিত লক্ষ্মীর কথা না শুনে পরের দিন আবারও মার্কেটে যায়। ওই দিন গুন্ডাদের লিডার রাঙ্গাও মার্কেটে চলে আসে। আগের দিন লক্ষ্মী রাঙ্গার ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করায় রাঙ্গা ইনডিরেক্টলি লক্ষ্মীকে হুমকি দেয় এবং লক্ষ্মীর সেই মাছের দোকান মার্কেট থেকে উচ্ছেদ করতে বলে। এরপর রাঙ্গা অনৈতিক কাজের উদ্দেশ্যে মার্কেটের একটা মেয়েকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে রোহিত উদাস হয়ে ভাবতে থাকে কিভাবে লক্ষ্মীকে ইমপ্রেস করবে। ঠিক তখনই রাঙ্গার লোকজন লক্ষ্মীর মাছের দোকান উচ্ছেদ করার জন্য চলে আসে। রোহিতের কলিগ রোহিতকে বলে, এটাই সুযোগ লক্ষ্মীকে ইমপ্রেস করার। তুমি যদি গুন্ডাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিতে পারো, তাহলে তোমার প্রতি লক্ষ্মীর একটা ভালো ধারণা তৈরি হবে। কিন্তু রোহিত কিছু করার আগেই লক্ষ্মী চলে আসে এবং একাই গুন্ডাদের পেটাতে শুরু করে। তখন গুন্ডারা লক্ষ্মীর দোকান ভাঙচুর করতে শুরু করে। এসব দেখে রোহিত এগিয়ে গিয়ে গুন্ডাদের মারতে শুরু করে। রোহিত রাঙ্গার ছোট ভাইকে প্রচুর মারে। এরপর ঘাড় ধরে লক্ষ্মীর কাছে নিয়ে যায় এবং লক্ষ্মীর কাছে ক্ষমা চাইতে বলে। মার খাওয়ার ভয়ে ওই গুন্ডা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রাঙ্গা যখন জানতে পারে তার ভাইকে এভাবে মারধর করা হয়েছে, সে দ্রুত মার্কেটে ফিরে আসে এবং লক্ষ্মীর ওপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখন রোহিত রাঙ্গাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখে রাঙ্গা একেবারে চুপ হয়ে যায়। মূলত রাঙ্গা যখন অনৈতিক কাজে লিপ্ত ছিল, তখন রোহিতের কলিগ লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ড করে নিয়েছে। ওই ভিডিও দিয়ে রোহিত রাঙ্গাকে ব্ল্যাকমেল করে। রোহিত রাঙ্গাকে বলে, আজ থেকে এই মার্কেটে শুধুমাত্র লক্ষ্মীর হুকুম চলবে, তুমি বা তোমার লোকজন ভুলেও এই মার্কেটে পা রাখবে না। ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে রাঙ্গা রোহিতের সব কথা মেনে নেয়। রোহিত লক্ষ্মীর সামনে একটু অ্যাটিটিউড নিয়ে লক্ষ্মীকে ইমপ্রেস করার ট্রাই করে, কিন্তু লক্ষ্মী তাকে পাত্তা না দিয়ে নিজের দোকানে চলে যায়। রোহিত লক্ষ্মীর পিছে পিছে ঘুরঘুর করতে থাকে। এর মাঝে হঠাৎ রোহিতের বাবা মহেশ মার্কেটে চলে আসে। মূলত রোহিতের দুজন কলিগের সাথে রাস্তায় মহেশের দেখা হয়ে গিয়েছিল। মহেশ তাদের কাছে জানতে চেয়েছিল রোহিত কোথায়। ওরা বলে দিয়েছে রোহিত মার্কেটের একটা মেয়েকে ভালোবাসে আর তাকে ইমপ্রেস করার জন্য মার্কেটে গেছে। ওদের কথা শুনে মহেশ মার্কেটে চলে আসে এবং নিজের চোখে সবকিছু দেখতে পায়। মহেশ রোহিতকে কোনো কিছু না বলে চুপচাপ মার্কেট থেকে চলে যায়। তবে ছেলের উপর মহেশ প্রচণ্ড ক্ষুব্ধ হয়, কারণ সে চেষ্টা করছে এমন কোনো মেয়ের সাথে বিয়ে দিতে যার পরিবার যৌতুক হিসেবে 1 কোটি টাকা দিতে পারবে। সেখানে রাহুল একজন সামান্য সবজিওয়ালাকে ভালোবেসে বসে আছে। মহেশ বাড়িতে ফিরে ব্যাপারটা নিয়ে রোহিতের মায়ের সাথেও রাগারাগি করে, কিন্তু এত কিছুর পরেও রোহিত থেমে থাকে না। সে লক্ষ্মীকে ইমপ্রেস করার জন্য নিয়মিত মার্কেটে যেতেই থাকে। এমনকি লক্ষ্মীর দোকানের ঠিক সামনে একটা জায়গায় বসে অফিসের কাজকর্ম করতে শুরু করে দেয়, যেন পুরো সময়টা মার্কেটে লক্ষ্মীর আশেপাশে থাকতে পারে। শুধু তাই নয়, রাতের বেলাও সে মার্কেটেই ঘুমাতে শুরু করে। লক্ষ্মীকে ইমপ্রেস করার জন্য যত রকম চেষ্টা করার সম্ভব সবকিছুই করতে থাকে রাহুল, কিন্তু কিছুতেই লক্ষ্মীর মন নরম হয় না। রোহিতের অবস্থা দেখে মার্কেটের অন্যান্য বিক্রেতারা রোহিতের কাছে জানতে চায় সে চাইলেই শহরের টপ ক্লাস মেয়েদের কাউকে বিয়ে করতে পারবে, তবু কেন সামান্য একজন সবজিওয়ালের ভালোবাসা পাওয়ার জন্য এত পরিশ্রম করছে। রোহিত বলে, লক্ষ্মীর মধ্যে যে অ্যাটিটিউড আছে শহরের কোনো টপ ক্লাস মেয়ের মধ্যে সেটা নেই, এই কারণেই লক্ষ্মীকে আমি ভালোবাসি। রোহিত যখন এসব বলছিল, তখন হঠাৎ করে লক্ষ্মী সামনে চলে আসে। সবকিছু শুনে লক্ষ্মী রোহিতের উপর রাগারাগি করে বলে, আমি তোমাকে কিছু বলি না, তাই তুমি যা ইচ্ছা তাই করেই যাচ্ছ। তোমাকে বারবার নিষেধ করার পরও কেন তুমি মার্কেটে পড়ে আছো? তোমার সমস্ত নাটক বন্ধ করে এখান থেকে চলে যাও। তখন রোহিত লক্ষ্মীকে বলে, এই মার্কেটের ভেতর আমি যত চেষ্টাই করি না কেন, তুমি কখনো আমার ভালোবাসা অনুভব করতে পারবে না। মার্কেট থেকে বের হয়ে 4 দিনের জন্য বাইরের পরিবেশে এসে আমার মতো করে পৃথিবীটা দেখার চেষ্টা করো, দেখবে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ। আমি তোমাকে আমার ভালোবাসা অনুভব করাতে চাই, কিন্তু এই মার্কেটের ভেতরের পরিবেশ আমাকে সেই সুযোগটা দিচ্ছে না। তুমি আমাকে শুধু 4 দিনের সময় দাও। এই 4 দিনের মধ্যে যদি তুমি আমাকে ভালো না বাসো, তাহলে আমি তোমার জীবন থেকে একেবারে সরে যাব আর কখনো তোমাকে বিরক্ত করব না। রোহিতের কথা শুনে লক্ষ্মী রোহিতের উপর অনেক রেগে যায় এবং রোহিতকে চলে যেতে বলে, কিন্তু রোহিত এত সহজে হাল ছাড়ে না। সে মার্কেটের বাইরে লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে মার্কেটের ভেতরে লক্ষ্মীর বন্ধুরা লক্ষ্মীকে বোঝাতে থাকে যেন সে রোহিতকে একটা সুযোগ দেয়, কিন্তু সে তাদের কথায় পাত্তা দেয় না। এরপর লক্ষ্মী মার্কেট থেকে বের হলে রোহিত আবারও লক্ষ্মীকে বলে, শুধু 4 দিনই তো চেয়েছি,
4 দিন খুব বেশি সময় নয়। লাক্ষ্মী রেগে গিয়ে বলে, 4 দিন তুমি কি করবে? আমাকে সাথে নিয়ে গিয়ে অনাথ বাচ্চাদের খাওয়াবে? অন্ধ আর বৃদ্ধদের রাস্তা পার করে দিবে, তাই তো? এসব করে আমাকে ইমপ্রেস করতে পারবে না। রোহিত বলে, আমি এসবের কিছুই করব না। আমি শুধু আমার অনুভূতিগুলো তোমাকে বোঝানোর ট্রাই করব। লাক্ষ্মী রোহিতকে একটা সুযোগ দেয়। সে 4 দিনের জন্য রোহিতের সাথে মার্কেটের বাইরে যেতে রাজি হয়। তবে শর্ত দেয় প্রতিদিন মার্কেটের কাজ শেষ করে তারপর বের হবে। রোহিত লাক্ষ্মীর শর্তে রাজি হয়। পরের দিন মার্কেটের কাজ শেষ করে লাক্ষ্মী রোহিতের সাথে বের হয়। তবে লাক্ষ্মী রোহিতের গাড়িতে ওঠে না, সে নিজের স্কুটিতে চড়েই রোহিতের গাড়ির সাথে যায়। রোহিত লাক্ষ্মীকে নিয়ে তার পছন্দের জায়গাগুলো ঘুরে বেড়ায়। তার পছন্দের খাবারগুলো লাক্ষ্মীকে খাওয়ায়। কিন্তু আত্মনির্ভরশীল লাক্ষ্মী খাবার খাওয়ার পর নিজের বিলটা নিজেই দেয়, রোহিতকে দেওয়ার সুযোগ দেয় না। দ্বিতীয় দিন রোহিত লাক্ষ্মীকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে রোহিত নিজের মনের কথা লাক্ষ্মীকে জানায়। রোহিত বলে, আমার ফ্রেন্ডরা সবাই লাভ ম্যারেজ করেছে। আমি তাদেরকে দেখেছি, তবে আমি কখনো ভালোবাসার ব্যাপারে ভেবে দেখিনি। কিন্তু তোমাকে প্রথমবার দেখার পর বুঝতে পেরেছি, ভালোবাসার চেহারা বা সৌন্দর্য দেখে হয় না। কাউকে ভালোবাসার জন্য তার সুন্দর চরিত্রই যথেষ্ট। আমি মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। লাক্ষ্মী রাহুলকে থামিয়ে দিয়ে বলে, আমি এখানে তোমার জন্য আসিনি। তোমার কারণে মার্কেটের সবাই চিন্তিত হয়ে পড়েছে। তাদের কথা রাখার জন্য আমি তোমার সাথে আসতে রাজি হয়েছি। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি তোমার সাথে এসেছি, এটাই অনেক। দয়া করে আর ভালোবাসার কথা বলতে এসো না। রোহিত বলে, তোমার সাথে আমার সম্পর্ক নেই। আমরা একে অপরকে ঠিকভাবে চিনি না, কিন্তু একটা সময় অপরিচিত মানুষের সাথেই মানুষের মজবুত সম্পর্ক তৈরি হয়। তুমি যদি বাবা মায়ের পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাও, সেখানেও কোনো অপরিচিত ব্যক্তির সাথেই তোমাকে জীবন শুরু করতে হবে। শুধু তাই নয়, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তোমার লাইফ পার্টনারকে মোটা অঙ্কের যৌতুকও দিতে হবে। সেক্ষেত্রে তোমার কাছে সুযোগ আছে আমাকে ভালোভাবে জানার, আমাকে ভালোবেসে তারপর বিয়ে করার। লাক্ষ্মী কোনো জবাব না দিয়ে চুপচাপ রোহিতের কথা শুনতে থাকে। বাড়িতে ফিরে লাক্ষ্মী তার মায়ের কাছে জানতে চায়, জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ করা ভালো নাকি লাভ ম্যারেজ। লাক্ষ্মীর মা বলে, বিপরীত মানুষটা যদি ভালো হয় তাহলে লাভ কিংবা অ্যারেঞ্জ দুটোতেই সুখী হওয়া চাই। লাক্ষ্মী বুঝতে পারে না সে কী সিদ্ধান্ত নেবে। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন লাক্ষ্মী আবারও রোহিতের সাথে বের হলে রোহিত আবারও লাক্ষ্মীকে বিয়ের জন্য প্রপোজ করে। লাক্ষ্মী কোনো জবাব না দিয়ে রোহিতকে সরাসরি নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর নিজের মা এবং প্যারালাইজড বাবার সাথে রোহিতের পরিচয় করিয়ে দেয়। লাক্ষ্মী রোহিতকে বলে, আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছে। বাবার দেখাশোনা করার জন্য মাকে সবসময় বাড়িতেই থাকতে হয়। আর আমার একমাত্র ভাই সারাদিন মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে থাকে। পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধ নেই। পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর। তাই আমি চাইলেই হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। রোহিত বলে, তুমি আমাকে 4 দিনের সময় দিয়েছিলে, 1 দিন এখনো বাকি আছে। এই 1 দিন আমার সাথে কাটানোর পর তুমি তোমার সিদ্ধান্ত জানিও। এরপর রোহিত চলে যায়। রোহিত প্রায় 1 সপ্তাহ ধরে বাড়িতে যায় না। সে একা একা বসে চিন্তা করতে থাকে কিভাবে লাক্ষ্মীকে রাজি করাবে। লাক্ষ্মীকে রাজি করানোর পর রোহিতকে তার বাবাকেও রাজি করাতে হবে। রোহিত যখন এসব ভাবছিল, তখনই রোহিতের ছোট বোন কল করে। রোহিত জানতে চায় বাসার পরিস্থিতি কেমন, বাবা খুব বেশি রেগে আছে কিনা। রোহিতের ছোট বোন বলে, বাসায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। বাবা সব কিছু মেনে নিয়েছে। শুধু তাই নয়, বাবা মেয়েটাকে বাসায় নিয়ে আসতে বলেছে। এটা জানার পর রোহিত অনেক আনন্দিত হয়, কিন্তু পাশাপাশি চিন্তিতও হয় যে লাক্ষ্মী শেষ পর্যন্ত তার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে কিনা। অন্যদিকে লাক্ষ্মীও ভাবতে থাকে যে সে কি করবে, রোহিতের ভালোবাসা অ্যাকসেপ্ট করবে নাকি চিরতরে হারিয়ে যাবে। পরের দিন সকালে লাক্ষ্মী শাড়ি পরে সেজে গুজে রোহিতের সাথে বের হয়। এরপর একটা জায়গায় গাড়ি থামিয়ে লাক্ষ্মী রোহিতকে বলে, আমি মার্কেটের সবার কথা চিন্তা করে তোমার সাথে আসতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি অন্য সব মেয়েদের মতো নই। তোমাকে বিয়ে করার পর আমি তোমার বাড়িতে গিয়ে থাকতে পারবো না। রোহিত অবাক হয়ে জানতে চায়, কেন? লাক্ষ্মী জানায়, তার খালার বিয়ের পর প্রথম সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু 3-4 মাস যাওয়ার পর তার খালার হাজব্যান্ড যৌতুকের জন্য তার উপর নির্যাতন করতে শুরু করে। একটা সময় নির্যাতনের মাত্রা এত বেড়ে যায় যে লাক্ষ্মীর খালাকে বাড়িতে ফিরে আসতে হয়। ওই সময় লাক্ষ্মীর খালার মাথা গোজার মতো কোনো ঠাঁই ছিল না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত লাক্ষ্মীর খালা আত্মহত্যা করে। এই কারণেই লাক্ষ্মী সিদ্ধান্ত নিয়েছে বিয়ের পরেও সে কখনো কার উপর নির্ভরশীল হবে না। এখন যেমন আত্মনির্ভরশীল, তেমনি বিয়ের পরও সে একইভাবে থাকতে চায়। লাক্ষ্মী আরও বলে, এখন আমি আমার ইচ্ছা মতো চলাফেরা করতে পারি। বিয়ের পরে এই স্বাধীনতাটা আমার আর থাকবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পরেও আমি নিজের বাড়িতেই থাকব। রোহিত বলে, তোমার মা বিয়ের পর তোমার বাবার বাড়ি চলে এসেছে। আমার মাও বিয়ের পর আমার বাবার বাড়িতে চলে এসেছে। বিয়ের পরে তোমাকেও আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। এটাই আমাদের সমাজের নিয়ম।
আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই নিয়মই পালন করে এসেছে। লক্ষ্মী বলে, মানুষের বানানো নিয়মে আমি জীবন পরিচালনা করতে চাই না। আমি আমার সুবিধা অনুযায়ী জীবন চালাতে চাই। তুমি যেমন চাও বিয়ের পর তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে থাকবে, তেমনি আমিও চাই বিয়ের পর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার নিজের বাড়িতে থাকবো। এখানে দোষের কিছু নেই। রোহিত বলে, আমি বুঝতে পারছি তোমার পরিবার তোমার উপর নির্ভরশীল, তাই তুমি এমন সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু তোমাকে তোমার পরিবার নিয়ে চিন্তা করতে হবে না। বিয়ের পর তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমি পালন করব। লক্ষ্মী রেগে গিয়ে বলে, তুমি কেন আমার পরিবারের দায়িত্ব নেবে? আমার পরিবারের দায়িত্ব আমার। আমি পরিবারের সাথে থেকেই আমার দায়িত্ব পালন করব। তোমাকেও তোমার জব ছাড়ার প্রয়োজন নেই। তুমি তোমার জায়গায় থেকে তোমার পরিবারের দায়িত্ব পালন করবে। রোহিত বলে, তুমি বিয়ের পরে নেগেটিভ ব্যাপারগুলো চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু সবার পরিবার নেগেটিভ হয় না। তুমি বরং আগে আমার বাসায় চলো, আমার পরিবারের মানুষগুলোর সাথে কথা বলো, তাহলে বুঝতে পারবে আমার পরিবার কতটা পজিটিভ। আমার বিশ্বাস তাদের সাথে কথা বললে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে। লক্ষ্মী রোহিতের পরিবারের সাথে দেখা করতে যেতে রাজি হয়। এরপর রোহিত লক্ষ্মীকে নিয়ে নিজের বাড়িতে যায়, আর বাড়িতে যাওয়ার সাথে সাথে মহেশ লক্ষ্মীকে প্রচুর অপমান করতে শুরু করে। মূলত মহেশের প্ল্যান ছিল লক্ষ্মীকে বাসায় ডেকে অপমান করবে, তাই মহেশ তার মেয়েকে বলেছিল রোহিতকে মিথ্যা বলতে। মহেশ লক্ষ্মীকে বলে, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য অনেক টাকা ইনভেস্ট করেছি, তাই আমি আশা করছি যৌতুক হিসেবে ছেলের বিয়েতে কমপক্ষে 1 কোটি টাকা পাবো। রোহিত নিজে কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করলে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেয়ের পরিবারের 1 কোটি টাকা দেওয়ার সামর্থ্য থাকতে হবে। তুমি সামান্য একজন সবজিওয়ালি হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পছন্দ করেছো, এতে দোষের কিছু নেই, কিন্তু আমার ছেলেকে বিয়ে করতে হলে তোমাকেও 1 কোটি টাকা দিতে হবে। সেই টাকা তুমি তোমার পরিবার থেকে দিবে নাকি সবজি বিক্রি করে ম্যানেজ করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। লক্ষ্মী কোনো জবাব না দিয়ে চুপচাপ উঠে চলে যায়। লক্ষ্মী চলে যাওয়ার পর মহেশ রোহিতকে বলে, এসব সবজিওয়ালির চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কাল আমরা তাকে দেখতে যাব। রোহিত বলে, আমি এভাবে 1 কোটি টাকার বিনিময়ে বিক্রি হতে পারবো না। তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, আমার পেছনে টাকা ইনভেস্ট করেছো, এখন সেই টাকা উসুল করতে চাচ্ছ। কিন্তু আমি তোমাকে কখনো বলিনি আমার উপর ইনভেস্ট করতে। তুমি আমাকে বিয়ে করাতে চাচ্ছ না, তুমি বিয়ের নামে একটা বিজনেস ডিল করতে চাচ্ছ। এটা করা আমার পক্ষে একদমই সম্ভব না। আজ আমার জন্য তুমি 1 কোটি টাকা যৌতুক দাবি করছো, কাল আমার বোনের বিয়ের জন্য পাত্রপক্ষ যখন 1 কোটি টাকা দাবি করবে, তখন কি করবে? বিয়ের নামের আমাকে নিলামে তোলার কোনো অধিকার নেই তোমার। আমার জীবন আমার ইচ্ছা মতো চালানোর সম্পূর্ণ অধিকার আমার আছে। তোমার পছন্দ করা মেয়েদের পছন্দ হয়নি আমার, তাই আমি তাদের মধ্য থেকে কাউকেই বিয়ে করব না। আমার পছন্দ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। আমি বিয়ে করলে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়েকেই বিয়ে করব, যে আমার অনুপস্থিতিতে আমার পরিবারের দায়িত্ব নিতে পারবে। লক্ষ্মী ঠিক তেমন মেয়ে যেমনটা আমার পছন্দ। সে কখনো কারো উপর বোঝা হয়ে থাকবে না। অন্যদিকে লক্ষ্মী অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরেও সে মন খারাপ করে বসে থাকে। এসব দেখে লক্ষ্মীর মা লক্ষ্মীকে বলে, রোহিতের বাবা তোকে এত কথা শুনিয়ে দিল, তুই কোনো জবাব দিলি না কেন? লক্ষ্মী বলে, রোহিতকে আমি ভালোবাসি, ওর পরিবার তো আমারও পরিবার, তাই আমি পাল্টা জবাব দেইনি। এরপর সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে রোহিত রাইটারের কাছে তার জীবনের গল্প বলছিল। সব শুনে রাইটার বলে, তোমার উচিত লক্ষ্মীর কাছে গিয়ে কথা বলে সব সমস্যার সমাধান করে নেওয়া। লক্ষ্মীকে তোমার পছন্দ, তাহলে তুমি পরিবার থেকে বের হয়ে লক্ষ্মীকে বিয়ে করে আলাদাভাবে কেন জীবনযাপন করছো না? রোহিত বলে, আমি নিজের পরিবার ছেড়ে স্ত্রীর সাথে থাকতে শুরু করলে সমাজ আমাকে নিয়ে ঠাট্টা শুরু করবে, আমার কোনো সম্মান থাকবে না। রাইটার বলে, তোমার অফিস থেকে যদি তোমাকে প্রমোশন দিয়ে অন্য কোনো শহরে যেতে বলে, তুমি কি পরিবার ছেড়ে যাবে? রোহিত বলে, আমি অবশ্যই যাব, এটা আমার জব। রাইটার বলে, জবের জন্য যদি পরিবারের থেকে দূরে যেতে পারো, তাহলে লক্ষ্মীর জন্য কেন যেতে পারবে না? নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না তুমি? তুমি সমাজের নিয়মের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছ। একবার এই নিয়মের বেড়াজাল থেকে নিজেকে বের করে দেখো। তুমি চাইলে দূর থেকেই তোমার দায়িত্ব পালন করতে পারবে। লক্ষ্মীকে বিয়ে করার জন্য নিজের পরিবারের থেকে দূরে থাকলে সেটা ভুল হবে না। তুমি পরিবার থেকে দূরে থাকবে, নিজের দায়িত্ব থেকে নয়। বিয়ের পর মেয়েরা যদি নিজের পরিবারকে ছেড়ে হাজবেন্ডের বাড়িতে গিয়ে থাকতে পারে, তাহলে একটা ছেলে কেন নিজের পরিবারকে ছেড়ে তার ওয়াইফের সাথে থাকতে পারবে না? রোহিত রাইটারের কথাগুলো ভালোভাবে শোনে এবং রিয়েলাইজ করে রাইটার যা বলছে ঠিক বলছে। স্যাক্রিফাইস কেন শুধু নারীদেরকেই করতে হবে? পুরুষরা স্যাক্রিফাইস করলে কেন সমাজের কাছে হাসির পাত্র হবে? যাই হোক, রোহিত সমাজের অদৃশ্য বেড়াজাল ভেঙে বিয়ের পর লক্ষ্মীর সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। রোহিত নিজের সিদ্ধান্তের কথা লক্ষ্মীকে জানালে লক্ষ্মী বলে, তুমি কেন আমার জন্য তোমার পরিবার থেকে দূরে থাকবে? তোমাকে নিয়ে তোমার পরিবারের অনেক আশা আকাঙ্ক্ষা। তুমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করে নিজের দায়িত্ব পালন করো। রোহিত বলে, আমি দূর থেকেই আমার দায়িত্ব পালন করব। লক্ষ্মী অভিমান করেছিল, তাই প্রথমে রোহিতকে বিয়ে করতে রাজি হচ্ছিল না।
কিন্তু রোহিত তাকে বুঝিয়ে রাজি করায়। মুভির একদম শেষ দৃশ্যে দেখানো হয় রোহিত এবং লাক্ষ্মী বিয়ে করেছে। রোহিত লাক্ষ্মীর দোকানের পাশেই নিজের জন্য একটা অফিস কর্নার তৈরি করেছে এবং পরিবার থেকে দূরে থেকেও সে নিজের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। আর আজকের গল্প এখানেই শেষ হয়ে যায়। গাইজ, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। আজকের এক্সপ্লেনেশন এবং গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, যারা আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা এখনও করেননি দ্রুত করে ফেলুন এবং আমাদের 1 লক্ষ পরিবার পূর্ণ করুন। গাইজ, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।